আসসালামু আলাইকুম সবাইকে। আমি জিদান শাহরিয়ার, আইআইটি থেকে ব্যাচেলার্স কমপ্লিট করেছি। আপনাদের সাথে আমার এই কোর্সটা হবে সলিড মেকানিক্স। আপনারা সম্ভবত 34th ইভিনিং সেকশন। সো আপনাদের সলিড মেকানিক্স 1 কোর্সটা আমি নিব আজকে। আমি ইন্ট্রোডাকশনটা দিয়েছি আমার। সো আজকে আমরা এটার কিছু টপিক পড়বো। আজকে খুব একটা বেশি প্রেশার থাকবে না, যেহেতু একদমই ফার্স্ট ক্লাস আপনাদের সাথে। সো আমি বেসিক কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন স্ট্রেস, স্ট্রেইন কি, তাই না? পীড়ন, বিকৃতি, এই জিনিসগুলো আপনারা খুব ভালো মতো জানেন। ফার্স্টে আমি আসি প্রেশার থেকে। চাপ, প্রেশার কি? প্রেশার হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাই না? প্রেশার এক্সার্টেড অন অ্যান ইউনিট এরিয়া। তাহলে এই যে এই এরিয়াটা যদি আপনার হয় 1 ইউনিট, এটা যদি হয় 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে 1 মিটার স্কোয়ার। আর এই যে এই টোটাল লোডটা, মানে টোটাল লোডটা যদি হয় হচ্ছে 1 নিউটন, তাহলে এইখানে প্রেশারটা হবে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এইটাই হচ্ছে প্রেশার। এখন প্রেশার আর স্ট্রেস বা চাপ, এটারও কিন্তু ইউনিট হচ্ছে আপনার নিউটন পার মিটার স্কোয়ার। এটা আপনারা জানেন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ফার্স্টে আমাদের এটা ভালো মতো জানতে হবে। আপনি ধরেন মাটির মধ্যে বা কাঠের মধ্যে আপনি একটা তার কাটা করলেন, তাহলে এই যে আপনি যে ফোর্সটা দিচ্ছেন, এখানে একটা ফোর্স আসতেছে বা একটা বল আসতেছে, আর এই যে ছোট একটা এরিয়া, তাহলে এইখানে হচ্ছে আপনার প্রেশার পড়তেছে। আচ্ছা, এখন স্ট্রেস কি সেটা একটু দেখি। এখন একটা ধরেন আপনারা খুবই এক্সপেরিয়েন্সড, আপনারা ধরেন একটা লোহার একটা বার, এটাকে আপনি টেনে লম্বা করতেছেন, হ্যাঁ। তার মানে আপনি এখানে ফোর্স দিচ্ছেন, এই যে এখানে একটা ক্রস সেকশনাল এরিয়া আছে বা একটা প্রস্থচ্ছেদ আছে, এই যে প্রস্থচ্ছেদ। তাহলে আপনার এটার অবশ্যই একটা এরিয়াও আছে। তাহলে আপনি কতটুক ফোর্স দিচ্ছেন, এত প্রেশার দিচ্ছেন কত, সেইটা হচ্ছে P = F/A। এটা হচ্ছে আপনাদের প্রেশার। এটা আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি দিচ্ছেন। এখন আপনি যখন এটাকে টেনে লম্বা করতে চাবেন, আপনি যখন এটাকে টেনে লম্বা করে ফেলবেন, তখন কিন্তু এই অবজেক্টটা বা এই লোহাটা নিজেকে নিজের শেপে বা নিজের সাইজে রাখতে চাবে, তাই না? নিজের শেপে বা নিজের সাইজে রাখতে চাবে। এটা রাখার জন্য সে কি করবে? আপনি ধরেন এই জায়গায় একটু কেটে নিলেন, এই জায়গাটা একটু কেটে নিলেন, এই জায়গায় কি হবে? আপনার এই পাশের যে ফোর্স আছে, এখানে যে ফোর্স আছে, এইটার এগেনস্টে সে এই দিকে একটা ফোর্স দিবে, ঠিক আছে? আবার দেখেন এই দিকে যে ফোর্স দিচ্ছেন, এইটার এগেনস্টে এইদিকে একটা ফোর্স দিবে, এবং এই ফোর্সটা আর এই ফোর্সটা সমান এবং অপোজিট ডিরেকশনে হবে। তার মানে কি? আপনি যে ফোর্সটা এদিকে দিচ্ছেন, নিজের ভিতরে একটা ফোর্স ওই ফোর্সটাকে ক্যান্সেল করে দিতেছে। এই যে দুইটা সমান এবং বিপরীতমুখী, তার মানে একটা কাটাকাটি হয়ে যাচ্ছে। আবার এই সাইডে যে ফোর্স দিচ্ছেন, এই সাইডে আরেকটা ফোর্স নিজের মধ্যেই তৈরি হয়ে এটাকে কেটে দিচ্ছে বা কাটাকাটি করে দিচ্ছে। এই যে এই অবজেক্টটার ভেতরে যেই ফোর্স আসলো, সেটা থেকে যেই প্রেশারটা আমরা পাবো, সেইটাই হচ্ছে স্ট্রেস। বুঝতে পারছেন? এটা কিন্তু যে কোনো পয়েন্টেই হতে পারে। আপনি একটা ইলাস্টিককে টানলে, ইলাস্টিক আবার আপনার হাতকে টানবে নিজের আগের সাইজে চলে যাওয়ার জন্য। এটা স্টিলকেও আপনি যখন লম্বা করবেন, এরকমই হবে। সো এইটা হচ্ছে স্ট্রেস। এখন দেখি, ধরেন এই জায়গাটা আমি কেটে নিলাম, হ্যাঁ, কেটে নিলাম। তাহলে এইখানে আমার একটা এরকম কি একটা প্রস্থচ্ছেদ আছে, ধরেন এই যে আমার প্রস্থচ্ছেদটা, হ্যাঁ। আপনি যখন এইদিকে ফোর্স দিচ্ছেন, এই পাশেও একটা সমান এবং বিপরীতমুখী একটা বলের সৃষ্টি হবে। এই ফোর্সটা সমান হবে। সমান না হইলে তো এটা এইদিকে চলে যেত, কিন্তু যাচ্ছে না, কারণ এটা সমান। এখন দেখেন, এই যে আপনি অ্যাপ্লাই করতেছেন এইটা, আর আমি এখন কথা বলবো হচ্ছে এইটা নিয়ে, বুঝছেন? এটা নিয়ে এখন একটু দেখেন এই জায়গায় কি হচ্ছে।
এই জায়গায় একটা একটা ক্ষেত্রফল আছে না, একটা এরিয়া আছে, প্রস্থচ্ছেদ। হ্যাঁ, প্রস্থচ্ছেদ, এটা একটু ভিজুয়ালাইজ আপনারা আশা করি এতক্ষণে করে ফেলছেন, যে একটা বিম যেমন এরকম থাকে, একটা পাইপ থাকে কিরকম, এরকম। তো এই জিনিসটাই এখানে তো গেল। এখন এই যে ফোর্সটা, যেই ফোর্সটা আপনি দিচ্ছেন না, এটা ওই বস্তুটার মধ্য থেকে উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে, এই ফোর্স ডিভাইডেড বাই এই যে এরিয়াটা, সেইটা হচ্ছে আপনার স্ট্রেস গেল। এখন স্ট্রেসের একক কী হবে, ইউনিট কী হবে? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর এটার ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এই যে স্ট্রেসেরও ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে স্ট্রেস আর প্রেশার, আমি যদি আবার এইটাকে নিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু আমি বলতাম প্রেশার। বুঝছেন? গেল। এখন আমরা স্ট্রেস কি এটা একদম ভালো মতো ডিসকাস করে ফেললাম। এখন আসি স্ট্রেসের বিভিন্ন প্রকারভেদ। স্ট্রেসের বিভিন্ন প্রকারভেদ। এখন ধরেন আপনার কাছে একটা পাইপ আছে। ধরেন আপনার কাছে একটা পাইপ আছে। আচ্ছা, অক্ষ বা এক্সিস, কয়টা এক্সিস হয়? এক্সিস হয় হচ্ছে আপনার দাঁড়ান, আচ্ছা আপনার এক্সিস বা অক্ষ হয় তিনটা। একটা হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। হ্যাঁ, আচ্ছা, এই যে এক্স, ওয়াই, জেড। এখন আমি যদি একটা এক্সিস বরাবর বা একটা অক্ষ বরাবর বল প্রয়োগ করি, তাইলে সেটা হবে এক্সিয়াল লোড। ধরেন আপনি এটাকে জাস্ট এই ডিরেকশনেই টানলেন, টেনে লম্বা করলেন, তাহলে দেখেন একটা অক্ষ বরাবর আপনি বল দিচ্ছেন। এটার অক্ষরেখাটা যদি এরকম হয়, তাহলে একটা অক্ষ বরাবরই কিন্তু আপনি বল দিচ্ছেন, তাই না? এই যে একটা অক্ষ বরাবর বল দিচ্ছেন, তাহলে এইটাকে বলা হয় এক্সিয়াল লোড। ঠিক আছে, এক্সিয়াল লোড, AXIAL, এক্সিয়াল লোড। এখন গেল এক্সিয়াল লোড গেল। এখন আসি হচ্ছে এই এক্সিয়াল লোডের আরেকটা এক্সাম্পল কি, ধরেন আপনি একটা ওয়ালের সাথে একটা রড বা একটা স্টিল বার আপনি ঝুলানো আছে। এখন এর সাথে কিছু একটা আপনি অ্যাড করে দিলেন, ঠিক আছে, আরও একটা লোড অ্যাড করে দিলেন। এই ঝোলাটাও কিন্তু এক্সিয়াল লোড। কেন এক্সিয়াল লোড? কারণ দেখেন এটার বলটা একটা অক্ষ বরাবর, এই যে একটা অক্ষ বরাবর, তাহলে এটাকে বলা হয় হচ্ছে এক্সিয়াল লোড। এখন এই এক্সিয়াল লোডের জন্য আপনার এই যে ভিতরে একটা নিজস্ব একটা বল সৃষ্টি হবে, এই যে এখানে, এই যে দেখেন এই, এবং এখানে একটা ক্রস সেকশনাল এরিয়াও আছে। তাহলে এই যে ফোর্সটা আর এই যে ফোর্সটা, এটা কিন্তু সমান। কেন সমান? কারণ দুইটা বলকে নিউটনের সূত্র মতে এভরি অ্যাকশন শুড বি ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইটস রিয়াকশন। তাহলে এই যে এইটা এটাকে সমান হইতে হবে। তাহলে আপনি এটার মান পেয়ে গেলেন, এবং এখান থেকে যদি আপনি এরিয়াটা আপনি বলে ফেলতে পারেন, ক্রস সেকশনাল এরিয়াটা, তাহলে কিন্তু এটার মধ্যে কত স্ট্রেস বা চাপ পড়তেছে সেটা আপনি বের করে ফেলতে পারবেন। এবং এই স্ট্রেসটা কোত্থেকে আসতেছে? এক্সিয়াল লোডের জন্য না? তাহলে এটাকে এক্সিয়াল স্ট্রেস অথবা নর্মাল স্ট্রেস বলে। নর্মাল স্ট্রেস, বুঝছেন? এটা হচ্ছে নর্মাল স্ট্রেস, একটা অক্ষ বরাবর। স্ট্রেস, আমার এই টাইপের স্ট্রেস পড়া শেষ। এখন আসি স্ট্রেইনে বা বিকৃতি। আপনারা সবাই জানেন স্ট্রেইন কি। একক দৈর্ঘ্যের সাথে পরিবর্তিত দৈর্ঘ্যের যে অনুপাতটা, সেটাকেই আপনার স্ট্রেইন বলে। নর্মাল স্ট্রেসের জন্য যে স্ট্রেইনটা আসে বা বিকৃতিটা আসে, সেটা হচ্ছে নর্মাল স্ট্রেইন। মাথায় রাখেন, ধরেন এখানে আপনার একটা অবজেক্ট ঝুলতেছিল, হ্যাঁ, এই যে। এখন এইটা আপনি টেনে লম্বা বানায় ফেললেন, টেনে এটাকে আপনি
লম্বা বানায় ফেললেন, এই যে লম্বা হয়ে গেল। এখন এই যে লম্বা হলো, এটা কেন লম্বাটা হয়েছে? লম্বাটা হয়েছে আপনি এক্সিয়াল লোড, মানে এই অক্ষ বরাবর লোড অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, এই লোডের জন্য। তাহলে এটাকে কি বলবো আমরা? নর্মাল স্ট্রেস বলবো না? নর্মাল স্ট্রেস। এবং এখানের জন্য যে স্ট্রেইনটা হবে সেটা হচ্ছে নর্মাল স্ট্রেইন। এখন ধরে নেওয়া যাক যে আমার প্রারম্ভিক দৈর্ঘ্যটা, ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে আমার ক্যাপিটাল এল, এবং দৈর্ঘ্য যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তিত দৈর্ঘ্যটাকে বললাম ডেল এল, ঠিক আছে। এই ডেল মানে হচ্ছে পরিবর্তন, আপনারা জানেন। তাহলে এখানে স্ট্রেইন হবে হচ্ছে আপনার ডেল এল বাই এল। এই যে ইয়েটা ধরেন আগে ছিল 1 মিটার, পরে এই যে এই চেঞ্জটা হইলো হচ্ছে 0.05 মিটার, তাহলে স্ট্রেইন হবে 0.05 ডিভাইডেড বাই 1। দেখেন তো স্ট্রেইনের একক কি হবে? প্রথমেরটাও কি ছিল? দৈর্ঘ্য ছিল, এটা দৈর্ঘ্যের একক, তাহলে এখানে মিটার। আবার এটাও দৈর্ঘ্য ছিল মিটার, সো একটা একটাকে ক্যান্সেল আউট হবে, এটার একক থাকবে না। বুঝতে পারছেন? এখন গেল, এটা হচ্ছে যেহেতু নর্মাল স্ট্রেস থেকে আসতেছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? নর্মাল স্ট্রেইন বলবো, ঠিক আছে। নর্মাল স্ট্রেইন গেল। কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে জানাবেন। এখন একটা টাইপের স্ট্রেস আমরা পড়ে ফেলছি, একটা টাইপের পড়ে ফেলছি, হ্যাঁ। এখন আরেকটা আসি, শিয়ার স্ট্রেস। দেখেন নর্মাল স্ট্রেস কি ছিল? আপনি ক্ষেত্রফলের সাথে, এই যে ক্ষেত্রফল, এটার সাথে আপনি লম্বালম্বি ফোর্স অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, লম্বভাবে। এই যে ক্ষেত্রফলের সাথে লম্বভাবে ফোর্স অ্যাপ্লাই করছেন। এখন আপনি যদি ক্ষেত্রফলের সাথে সমান্তরালভাবে, মানে প্যারালালি যদি আপনি ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন তো কি হয়। লম্বভাবে করলে হয়তো জিনিসটা এরকম। এখন যেহেতু লম্বভাবে করবেন না, প্যারালালি করবেন, সেই জন্য ফোর্সটা হবে হচ্ছে এরকম। বুঝতে পারছেন? তাহলে এই জন্য এটা হচ্ছে, ধরেন আপনি এক হাতের সাথে আরেক হাত লাগায় দেন, পিছলায় নিয়ে গেলেন, ঠিক আছে, এইটা হচ্ছে শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স থেকে আসে হচ্ছে শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেন। এখন দেখেন তো এইটার ফোর্সটা কি হবে? ফোর্সটা আপনি অ্যাপ্লাইড ফোর্সটা কি? এই যে এইটা না, এই যে ফোর্সটা দিচ্ছেন, মাথায় রাখবেন এই ফোর্সটা কিন্তু আপনি এই যে সারফেসটা আছে বা এই যে তলটা আছে, এই তলের সাথে আপনি প্যারালালি দিচ্ছেন। আগেরটাতে লম্বভাবে দিচ্ছিলেন, যেটা নর্মাল ছিল, এটা শিয়ার। এইটা হওয়াতে জিনিসটা আস্তে আস্তে কী হবে জানেন? আমি যদি শুধু এই পার্টটা দেখাই, জিনিসটা কিন্তু হয়ে যাবে অনেকটা এরকম। থাকার কথা ছিল এরকম, হয়ে যাবে হচ্ছে এরকম। যদি একটা ইরেজার বা রাবারকে যদি আপনারা বাঁকা করেন, তখন এরকম অনেকটা জিনিস হবে। বুঝতে পারছেন? আচ্ছা, গেল। এখন আমরা আসি শিয়ার স্ট্রেসের ফর্মুলাটা কি। শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু সবসময় এফ বাই এ। এই যে এফ, আর এরিয়াটা হবে কোনটা? এরিয়াটা হবে হচ্ছে আপনার এই যে এই এরিয়াটা, হ্যাঁ। এখন গেল হচ্ছে এইটা, শিয়ার স্ট্রেস গেল। শিয়ার স্ট্রেইনটা কি হবে? শিয়ার স্ট্রেইন ঠিক আছে, শিয়ার স্ট্রেইনটা হবে হচ্ছে, দেখেন আগে তো এই বরাবর ছিল, এখন বেঁকে এই বরাবর হয়ে গেছে। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা এইভাবে বলেন বা এটা বলেন, যেটাই বলেন, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে শিয়ার স্ট্রেইন। ক্লিয়ার?
আচ্ছা, এই রেকর্ডটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এই রেকর্ডটা আপনারা দেখবেন, তাহলে আপনার বিভিন্ন শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেনের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটার সাথে আমি আপনাদের একটা ইউটিউব ভিডিও দিব, আর আপনারা ট্রাই করবেন যে ইউটিউব ভিডিওগুলো দেখার, কারণ আপনারা প্র্যাকটিক্যালি অনেক ভালো জানেন, কিন্তু জিনিসটার ভিতরের মেকানিজম কি এবং ভিতরে কিভাবে এটার ম্যাথ সলভ করতে হয়, এই জিনিসগুলো চোখের সামনে অনেকের ভাসে না, মানে ভাসানো কঠিন আসলে এই ভিজুয়ালাইজ করাটা। তো আমি চেষ্টা করব যে 3D বিভিন্ন অ্যানিমেশন দিয়ে জিনিসটা যেন আপনি চোখের সামনে দেখেন, ভিতরে কি হচ্ছে এটা যেন খুব ভালো মতো বোঝেন। এই জন্য কিছু ইউটিউব ভিডিও আমি দিয়ে দিব। হ্যাঁ, এখন দেখেন, এই যে এটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আমি কিন্তু পড়ায় ফেলছি, দেখবেন এখন মিলবে আপনাদের। নর্মাল স্ট্রেস কিভাবে? নর্মাল স্ট্রেস এই যে আপনার অবজেক্টটা, এটার সাথে কিন্তু আপনারা এই যে ফোর্স অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করছেন। এখন এই যে এই ফোর্সটা এটা কিন্তু আপনি টেনে এই অবজেক্টটাকে লম্বা করবে, তাই না? তাহলে এইটাকে বলা হয় হচ্ছে টেনশন। এবং এই ফোর্সটা দেখেন, এইটা আর এটা কিন্তু এটাকে খাটো বানায় ফেলবে, এটাকে বলা হয় কম্প্রেশন। ঠিক আছে, টেনশনকে সাধারণত আপনি ম্যাথে যদি টেনশন ফোর্স পান, টেনশনকে পজিটিভ সাইন দিয়ে লেখে আর কম্প্রেশনকে নেগেটিভ সাইন দিয়ে লিখে। বুঝতে পারছেন? তো এই যে আপনার নর্মাল স্ট্রেসের ফর্মুলা গেল। আচ্ছা, আমরা একটু আগে বললাম প্রেশার আর স্ট্রেসের মধ্যে পার্থক্য। আমরা নর্মালি যখন এই ম্যাথগুলো করব, লোডকে সাধারণত পি দিয়ে ডিনোট করে, হ্যাঁ, এফ না, বরং পি দিয়ে ডিনোট করে, পি দিয়ে লিখে। তাহলে এখন থেকে আমরা পি বাই এ এটার সাথে বেশি অভ্যস্ত হব। এখন এটাকে বলা হয় পয়েন্ট লোড, এটাকে বলা হয় ভ্যারিয়িং লোড। হ্যাঁ, দেখেন এখানে একটা পয়েন্টে লোডটা হয়েছে, এখানে বিভিন্ন পয়েন্টে লোডটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের কেসে আপনি টোটাল লোডটা বের করবেন কিভাবে? টোটাল লোডটা বের করতে হয় সাধারণত ইন্টিগ্রেশন করে। হ্যাঁ, এই যে এইখানে যে লোডগুলো হচ্ছে পুরাটাকে ইন্টিগ্রেশন করলেই আপনি টোটাল লোডটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন ইন্টিগ্রেশন করছে, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএফ। ইন্টিগ্রেশন অফ ডিএফ মানে টোটাল ফোর্স। যাক, গেল। এখন আসি হচ্ছে, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস গেল। এখন আসি এক্সেন্ট্রিক লোড। তো আপনারা যারা বিভিন্ন সাইটে আছেন, ফিল্ডের কাজগুলো আপনারা খুব ভালো মতো সুপারভাইজ করতেছেন, তারা খেয়াল করে দেখে থাকবেন যে আপনারা যখন ফাউন্ডেশন ডিজাইন করেন তখন কিন্তু আপনারা এক্সেন্ট্রিক লোডের জন্য ফাউন্ডেশনটা ডিজাইন করেন। কেমন? আমি একটু আপনাদের টাচ করায় দিই। যে এই যে ধরেন হচ্ছে আপনার এটা হচ্ছে ফাউন্ডেশন, হ্যাঁ, এই যে ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশনের উপর লোড কিন্তু পড়তে পারে দুইভাবে, একটা হচ্ছে এইভাবে বরাবর, এটাকে বলা হয় ওয়ান ডিরেকশনাল লোড বা এক্সিয়াল লোড। আবার ফাউন্ডেশনে তো বাঁকা লোডও আসতে পারে, তাই না? এই যে বাঁকা লোড যদি আসে তখন জিনিসটা কেমন হয়ে যায়? ধরেন এরকম। তাহলে এই ধরনের লোড বা এক্সেন্ট্রিক লোড মানে কি? আপনার দুইটা কম্পোনেন্ট আসতেছে। আমি একটু ভালো মতো দেখাই আপনাদেরকে ফাঁকা জায়গায় নিয়ে। ধরেন এই যে ফাউন্ডেশনটা, এখন যদি এরকম একটা লোড আসে, এর মানে কি? যে কোনো বাঁকাটারই কিন্তু দুইটা কম্পোনেন্ট বা দুইটা উপাংশ আছে। কি উপাংশ? একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এই যে দুইটা এক্সিস চলে আসলো, একটা ডাবায় দিচ্ছে আর একটা বাঁকায় দিচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাকে, এই ধরনের লোডকে বলা হয় এক্সেন্ট্রিক লোড। বুঝতে পারছেন? এই ধরনের লোডকে বলা হয় এক্সেন্ট্রিক লোড। তাহলে এক্সেন্ট্রিক লোডটা হইলে কি হয়? আমি বলছি যে দুই ধরনের লোড আসে, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব, তাই না? তা আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। এখন একটা তার মানে ডাবায় দিবে আর একটা বাঁকায় দিবে, ঠিক আছে। এই যে দেখেন বাঁকায় দিচ্ছে, এটাকে মোমেন্টও বলে। এই যে দেখেন মোমেন্ট ফর্ম করবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সেন্ট্রিক লোডিং গেল। তারপর শিয়ার স্ট্রেস নিয়ে ডিসকাস করলাম আপনাদের সাথে। শিয়ার স্ট্রেসটা কি দেখেন, এখন আসি শিয়ার স্ট্রেসে। ধরেন এই হচ্ছে আপনার বিম,
এই হচ্ছে বিম, সরি কলাম, এর উপর একটা সিম্পল একটা বিম সাপোজ আছে, হ্যাঁ ধরে নেন একটা বিম আছে, এই একটা বিম আছে, হ্যাঁ। এখন এটার উপর আপনি লোড দিচ্ছেন, বিমের উপর সাধারণত লোড তো থাকবেই, এই যে লোড। এখন দেখেন কি হচ্ছে, আপনি যদি একটু কিছুক্ষণের জন্য এই পোর্শনটা চিন্তা করেন, হ্যাঁ এই পোর্শনটাকে কিন্তু উপর থেকে নিচে দাবানো হইতেছে, এই যে এখানে কিন্তু দাবানো হচ্ছে, নিচে কিন্তু কোনো সাপোর্ট নাই, ধরে নেন এই পার্টটা এখন আলাদা, কোনো সাপোর্ট নাই, তাহলে এটা কি পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এটা পড়ে যেতে চাচ্ছে, কেন যাচ্ছে না, কারণ পাশের পোর্শনের সাথে এটা লাগানো আছে। তাহলে পাশের পোর্শনের সাথে কি এমন হচ্ছে যে এটা যেতে পারতেছে না, দেখেন ভালো মতো দেখেন, এই জায়গাটা বোঝার আছে, হ্যাঁ এইটা কিন্তু নিচে যেতে চাচ্ছে, এই যে নিচে যেতে চাচ্ছে, নিচে যেতে চাচ্ছে, কিন্তু পাশের পোর্শন ঘষা দিয়ে ওকে উপরে দিয়ে রাখছে, তাহলে পাশের পোর্শনটা, পাশের ভাগটা কি করে, ওকে এই যে উপরে দিয়ে রাখে, উপরে ঠেলতেছে। এই দুইটা সমান এবং বিপরীত, এই বিপরীতের জন্যই কিন্তু আমরা কনফিডেন্ট থাকি, আমরা বুঝি যে এইটা নিচে পড়ে যাবে না, কেন, এটা নিচে তো সাপোর্ট নেই, তাও কেন পড়তেছে না, কারণ এখানে পাশে এক ধরনের স্ট্রেস আসে। কোন স্ট্রেস এটা, এটাই হচ্ছে আপনার শিয়ার স্ট্রেস। দেখেন এই যে দুইটা হাতের তালু আপনি পাশাপাশি লাগায় একটা বিপক্ষে আরেকটাকে যদি ঘষেন, একটা এগেনস্টে যদি আরেকটাকে ঘষেন, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা এরকমই হয়, তাই না, এই যে এরকম হয়, বুঝতে পারছেন। তো এইটাই হচ্ছে আপনার শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের জন্য ফর্মুলাটা কী হবে আমি বলছি, এই যে এখানে যে লোডটা আছে বা যেই ফোর্সটা আসতেছে, সেই ফোর্স ডিভাইডেড বাই এইখানে একটা এরিয়া যে আছে সেই এরিয়াটা। সো শিয়ার স্ট্রেসকে টাও দিয়ে লেখে, হ্যাঁ টাও, টাও ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। এটা এভারেজ একটা ভ্যালু থাকে, ধরেন একটা গোল ক্রস সেকশনে সব পয়েন্টে কিন্তু একরকম শিয়ার স্ট্রেস থাকে না, এই জন্য আমরা একটা এভারেজ বের করি, এভি, বুঝতে পারছেন গেল। তাহলে আপনার শিয়ার স্ট্রেসটা আপনি সুন্দর মতো এখন বুঝলেন। আপনি ধরেন এই যে এখানে তো আপনারা যখন ডিজাইন করেন তখন এই জায়গায় একটা রড দেন, তাই না, রেইনফোর্সমেন্ট দেন, এই যে এই জায়গায় রেইনফোর্সমেন্ট থাকে, এই রেইনফোর্সমেন্টটাকেও যদি দেখেন, এই রেইনফোর্সমেন্টটাও কিন্তু খুব ভালো একটা থিকনেস হইতে হয়, আপনি কিন্তু গুণা নিচে দেন না, কেন গুণা দেন না, কারণ গুণাটা ছিঁড়ে যাবে, শিয়ার স্ট্রেস ওরা নিতে পারে না। তার মানে কি আপনার এই যে এখানে যে ফোর্সটা আসবে সেই ফোর্সটা নেওয়ার মতো ক্যাপাসিটি বা সক্ষমতা আপনার এই রডে থাকতে হবে, হ্যাঁ। ধরেন আপনি মোটা একটা রড দিলেন, মোটা একটা রডে একই ফোর্স যদি পড়ে, তাহলে দেখেন ফোর্স ধরেন সেম আছে, ধরেন ফোর্সটা সেম আছে, এরিয়াটা এটাতে ছোট এটাতে বড়, তাহলে শিয়ার স্ট্রেস কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে, এটাতে কিন্তু শিয়ার স্ট্রেসটা বেশি হবে, কেন, কারণ এটার হর ছোট, হর ছোট মানে কি, ভগ্নাংশের বা ফ্র্যাকশনটার ভ্যালুটা বড়, তাহলে এইটা শিয়ার স্ট্রেস বেশি আসবে, এই একই জিনিসের জন্য এটা শিয়ার স্ট্রেস কিন্তু কম আসবে, এটার কম আসবে কারণ এটার এরিয়াটা বড়, এটার এরিয়া ছোট, এটার এরিয়া বড়, তাহলে এইটার মধ্যে চাপ কম পড়বে এবং এটা সক্ষম হবে বেশি, এটা কিন্তু সক্ষম হবে কম। এই জিনিসগুলো মাথায় রেখে আপনি 8 সুতা 10 সুতা এগুলা আপনার এই 8 মিলি 9 মিলি এগুলা মাথায় রাখতে হয়, হ্যাঁ। অ্যাকসেপ্টেবল ভ্যালু অবশ্যই আছে, যে আপনি এখানে 8 নাম্বার বারটা ইউজ করতে পারবেন বা 10 নাম্বার বারটা ইউজ করতে পারবেন, এরকম সেটা অবশ্যই আছে, আমি জাস্ট বললাম যে সব জায়গায় একই থিকনেস হয় না। আচ্ছা দেখেন এই যে শিয়ার স্ট্রেস, চিন্তা করেন এইখানে একটা প্লেট দেখা যাচ্ছে, তাই না, একটা প্লেট, এই যে প্লেট, এই সাইডে বল দিচ্ছে এই সাইডে বল দিচ্ছে, তাহলে এই জায়গাটাতে কি একটা অবস্থা হবে চিন্তা করেন, এই জায়গাটাতে এক সাইড নিচে ঠেলবে, এক সাইড নিচে ঠেলবে আর এক সাইড কিন্তু উপরে ঠেলবে, এই যে এই জায়গাটা শিয়ার স্ট্রেস। তার মানে সাধারণত আমার যদি এই প্লেটটা পাওয়ারফুল বা শক্ত না হয় তাহলে এই জায়গাটা ছিঁড়ে যাবে, এই জায়গাটা ফেটে যাবে,
বুঝছেন? এই যে এই জায়গাটা ফেটে যাবে, দেখেন। তাহলে আমি এই ফর্মুলাটা বললাম আপনাদেরকে, বিমের এক্সাম্পলটাও দিলাম। এখন আসেন শিয়ারিং স্ট্রেস এক্সাম্পল। শিয়ারিং স্ট্রেস এক্সাম্পলে দেখেন শিয়ার কোথায় কোথায় হচ্ছে, কোন কোন জায়গায় শিয়ার হচ্ছে সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন এই একটা প্লেট, এই প্লেটটা আপনি এদিকে টানতেছেন, এই প্লেটটা আপনি এদিকে টানতেছেন, তাহলে দুইটা প্লেটের মাঝখানে শিয়ার হচ্ছে কোথায়? এই জায়গাটাতে শিয়ার হচ্ছে, তাই না? এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কেন শিয়ার হচ্ছে? কারণ এই সাইড এদিকে যেতে চায় আর এই সাইড ওকে উল্টা দিকে যেতে চাচ্ছে, ঠিক আছে? আর এই যে মাঝখানে একটা বোল্ট দিছেন, এই বোল্টটা আসলে ধরে রাখছে। তাহলে এই বোল্টটার কিন্তু কোন জায়গাটা সবচেয়ে বিপজ্জনক অবস্থায়, সবচেয়ে ভালনারেবল জায়গা কোনটা জানেন? বোল্টটার এই জায়গাটা। বোল্টটা যদি আপনি যদি মোটা বোল্ট না দিয়ে এখানে একটা তার কাটা দেন, তার কাটাটার এই জায়গাটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে, ভেঙে যাবে। তাহলে এই যে একটা শিয়ার প্লেন, এটাকে বলা হয় সিঙ্গেল শিয়ার। বুঝতে পারছেন? এখন এটা দেখেন, এইদিকে একটা ফোর্স, এদিকে একটা প্লেট, দেখেন এটা একটা প্লেট, এটা একটা প্লেট, মাঝখানে এই জায়গায় একটা প্লেট, এই জায়গায় একটা প্লেট, আর এই জায়গায় বোল্ট, এই জায়গায় বোল্ট। এখন দেখেন শিয়ারটা কোন কোন এক্সিসে, কোন কোন জায়গায় হচ্ছে, ভালো মতো দেখেন। এই সাইড কিন্তু এইদিকে, তাই না? এই সাইড উল্টা দিকে। আবার দেখেন এই সাইড কিন্তু এইদিকে, এই সাইড কিন্তু এইদিকে, এই সাইড কিন্তু এইদিকে। কেন দুইটা উল্টা সাইড হইলো? কারণ এটা তো যাচ্ছে না, এটাকে এটা ধরে রাখতেছে, বুঝছেন? সিমিলারলি এটা হচ্ছে আপনার এইদিকে, এটা হচ্ছে এইদিকে। আচ্ছা, এখানে তো তাহলে দেখেন এই যে সারফেসটাতে, এই যে জায়গাটাতে, এই জায়গায় কিন্তু শেয়ার হচ্ছে, ঠিক আছে? এই যে শেয়ার, তাহলে এখানে দেখেন দুইটা জায়গায় শেয়ার হচ্ছে, তাহলে এটাকে বলা হয় ডাবল শেয়ার। কোন দুইটা জায়গায়? এই জায়গায়, এই জায়গায়। তার মানে আপনি যদি শুধু এই বোল্টটা চিন্তা করেন, বোল্টের এই জায়গায় একটা শেয়ার হচ্ছে, এই জায়গায় একটা শেয়ার হচ্ছে, এই জায়গায় একটা হচ্ছে, এই জায়গায়, প্রত্যেকটা বোল্টের দুইটা পয়েন্টে শেয়ার হচ্ছে, এই জন্য এটাকে ডাবল শেয়ার বলে। আগেরটাতে দেখেন একটা জায়গায় শেয়ার হচ্ছে, এই জন্য এটাকে সিঙ্গেল শেয়ার বলে। এখন দেখেন আপনারা যারা ব্রিজ ডিজাইন করেন, ট্রাস ব্রিজ বা বিভিন্ন ব্রিজ ডিজাইন করেন, ওরা তো মাঝে মাঝে ট্রায়াঙ্গেলটা আপনারা ইউজ করেন। তো ট্রায়াঙ্গেলটা যখন ইউজ করেন তখন মাঝখানে কিন্তু বোল্ট ইউজ করতে হয়, বা বিভিন্ন ধরেন আমি ব্রিজের কথা বলছি, বাট অন্যান্য জায়গায়ও আপনারা এই ধরনের বোল্ট দিয়ে আপনারা জিনিসটা ধরে রাখেন দুইটা প্লেটকে। তো ওখানেও দেখেন, মাথায় রাখেন যে একই ফোর্স যদি দুইটা জায়গায় ভাগ হয়ে যায় তখন স্ট্রেস পড়বে কি? কম। কারণ টাউ ইকুয়ালস টু আমরা জানতাম F/A। এখন যদি একই ফোর্স ধরেন, এই যে এই ফোর্সটা কোন কোন জায়গায় ভাগ হয়ে যাচ্ছে দেখেন তো, এই জায়গায় ভাগ হচ্ছে আর এই জায়গায় ভাগ হচ্ছে, এই জায়গায় ভাগ হচ্ছে, এই জায়গায় ভাগ হচ্ছে, তাহলে দুইটা ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ এরিয়ার মধ্যে ভাগ হচ্ছে না? তাহলে এটাকে আমি টাউ ইকুয়ালস টু, এই জায়গায় আমি 2AF লিখতে পারি। আর সিঙ্গেল যেটা, সেটাতে একটা জায়গায় তো ভাগ হচ্ছে, তাহলে এখানে টাউ ইকুয়ালস টু F/A লিখতে পারি। এখন বলেন তো কোনটা শিয়ার স্ট্রেস বেশি পড়বে, কোনটা কম পড়বে? বোঝাই যাচ্ছে যেহেতু এখানে হরে 2 আছে, তার মানে এটার ভ্যালুটা হবে কম, এটার ভ্যালুটা হবে বেশি। তার মানে বুঝতেছেন যে ডাবল শেয়ার হলে আমার বোল্টটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে, কারণ স্ট্রেস কম পড়ে। সিঙ্গেল হলে বোল্টটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ স্ট্রেসটা বেশি পড়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হয় যে কেন আমি ডাবল বোল দিচ্ছি। আপনার পরিমিত একটা পরিমাণ আপনার বুঝে দিতে হবে। ধরেন যে জায়গায় অল্প লোড, সে জায়গায় আপনি ডাবল শেয়ার যদি দেন, এটার কস্টিংটা বাড়ায় দিবে, দরকার নাই সিঙ্গেল শেয়ার দিলেন। তো এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করে ওইভাবে বুঝতে হবে, ঠিক আছে? এই যে দেখেন স্ট্রেস, এগুলো আমি ডিসকাস করছি, যে লম্বা হইলে এইটুকু, তাহলে এখানে ইয়ে হবে কি del L বাই ক্যাপিটাল L। এখন আসি আমরা হুকস লতে। হুকস ল আপনারা সবাই পড়ছেন, পীড়ন সমানুপাতিক বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে এই যে পীড়ন সমানুপাতিক বিকৃতি ছিল,
ঠিক আছে, পীড়ন সমানুপাতিক বিকৃতি ছিল, বা আমি যদি বলি স্ট্রেস ওয়াজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। এখন ধরেন স্ট্রেস হচ্ছে ওয়াজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। হ্যাঁ, এখন আমি যদি এখানে সমানুপাতিক চিহ্নটা সরাই একটা সমান সমান দিই, তাহলে এর ডান পাশে আমার একটা কনস্ট্যান্ট আনতে হবে, তারপর এটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এটা হচ্ছে আপনার স্ট্রেস। তাহলে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাই হচ্ছে ইয়াংস মডুলাস, বা অনেক সময় ক্যাপিটাল ই লিখে, বুঝতে পারছেন? স্ট্রেইনকে লিখে হচ্ছে ইপসাইলন ছোট ই, আর স্ট্রেসকে লিখে হচ্ছে টাও। এখন আমি যদি ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা হবে ইকুয়াল টু ই ইপসাইলন নট। তার মানে এই ফর্মুলাটা স্থিতিস্থাপক সীমার মধ্যে বা ইলাস্টিক লিমিটের মধ্যে প্রযোজ্য হবে। এখন আমি মানে এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমাটা আসলে কি। স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে সেই সীমা, ধরেন আপনার একটা স্টিলের স্কেল নিলেন, এটাকে আপনি এদিক দিয়ে বাঁকাইলেন, তখন কিভাবে এটা বাঁকা হবে না? এই যে বাঁকা হইলো, আবার যদি ছেড়ে দেন ও আবার আগের জায়গায় চলে আসবে, তাই না? কিন্তু একটা লিমিট পার করে যদি বাঁকা করে ফেলেন, তখন এটাকে ছেড়ে দিলে আর একদম পুরোপুরি আগের জায়গাটাতে আসবে না। তাহলে যেই মোমেন্ট পর্যন্ত এটাকে ডিফর্ম বা বিকৃত করলে তারপর বলটা ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসে, সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা, বা ইংলিশে বলা হয় ইলাস্টিক লিমিট। ঠিক আছে, তো ওই ইলাস্টিক লিমিটের মধ্যে বা ইলাস্টিক লিমিটের আগে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, এটা বলছে হচ্ছে হুক। সো এটাই এখন হুকস ল, বুঝতে পারছেন? যাক, তো এই যে দেখেন, এই যে হুকস ল। এখন ধরেন এইটার কেসে, এই ক্ষেত্রে এটাই বেশি পড়াবো না, এটাই মোটামুটি শেষ টপিক হবে আপনাদের। তো এই সীমার মধ্যে আপনি বুঝে গেলেন যে টাও ইকুয়ালস টু ই আর ইপসাইলন। এখন এটা তো আপনি জানেন, এটা কি স্ট্রেস। স্ট্রেস মানে কি? পি বাই এ ইকুয়াল টু ইয়াংস মডুলাস। এইটাও কিন্তু আপনি জানেন। কি জানেন? এই যে দেখেন, চেঞ্জ ইন লেন্থকে আমরা ডেল এল দিয়ে শিখছি, এখানে ওরা শুধু ডেল দিছে, ওদেরটার সাথে একমত হয়ে জাস্ট এখানে শুধু এল দিই, একই কথা, কোনো সমস্যা নেই। ডেল এল বাই আগে ছিল ধরেন এল, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমি ই বের করে ফেলতে পারবো। ই ইকুয়ালস টু হবে কি, লোড ইন্টু এল, এ ইন্টু ডেল এল লিখতে পারেন, অথবা আপনি যেটা আমরা এখানে লিখছি এল লিখতে পারেন, সরি ডেল লিখতে পারেন, হ্যাঁ একই কথা। তাহলে এইভাবে আপনি যে কোনো ম্যাটেরিয়ালের ইয়াংস মডুলাস আপনি বের করে ফেলতে পারেন। ইয়াংস মডুলাস আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, ইয়াংস মডুলাস দিয়ে আপনি বুঝতে পারেন যে কোন জিনিসটা ভালো হবে। ইয়াংস মডুলাসটা আসলে কি বোঝায়? ইলাস্টিসিটি বোঝায়, কত বেশি ইলাস্টিক। আমরা যদি এই কোয়েশ্চেনটা করি যে একটা রাবার ব্যান্ড আর একটা স্টিলের মধ্যে বা একটা লোহার মধ্যে কোনটা বেশি ইলাস্টিক, ম্যাক্সিমাম মানুষই বলবেন যে রাবার বেশি ইলাস্টিক, কিন্তু কথাটা ভুল। রাবার দেখা যাচ্ছে যে একটু লোড নিয়েই ছিঁড়ে যাচ্ছে, ওর ক্যাপাসিটি নাই। একটা স্টিল কিন্তু অনেক বেশি লোড নিয়েও ছিঁড়ে যাচ্ছে না, তাহলে স্টিল ইজ মোর ইলাস্টিক দেন দ্য রাবার, বুঝছেন? এটা মাথায় রাখবেন। সো আমরা কোন স্টিল, মাইল্ড স্টিল আছে, তারপর আরও কার্বন স্টিল আছে, অনেক রকম স্টিল আছে। সো আপনি ধরেন যখন ইলাস্টিক, মানে আপনি অবশ্যই যে কোনো একটা বিল্ডিং যখন আপনারা বানাবেন বা একটা বিল্ডিং ডিজাইন করবেন, তখন আপনাদের কনসিডার করতে হবে যে আপনার মানে বিমগুলোর মধ্যে যেন ইলাস্টিসিটিও থাকে, নাইলে তো সাডেন ক্র্যাশ করবে। এটা তো আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার চাবেন না। তো আপনার মাথায় রাখতে হবে যে কেন, কখন, কোন স্টিলটা আপনাকে ইউজ করতে হবে। যাক, এই ছিল হচ্ছে আপনাদের সাথে আমার কথাবার্তা। আজকের ক্লাসটা রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। এটা আপনারা একটু আপনাদের সময় করে দেখে নেবেন এবং সমস্যাগুলো আমাকে আপনাদের সময় অনুযায়ী আমাকে জানাবেন, ঠিক আছে? আমি পিডিএফটাও দিয়ে দিব, সাথে একটা ইউটিউব ভিডিও আমি একটু সাজেস্ট করি আপনাদেরকে। ইউটিউব ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা। আমি দেখেন,
এখানে ওরা 3D ইয়ে করে দেখাইছে, সো আপনাদের জন্য এটা ইন্টারেস্টিং হবে। এই যে নর্মাল স্ট্রেস যেটা আমি পড়াইছি, ঠিক আছে, এই জিনিসগুলা খুব বেশি ডিটেলসে বলছে, আমরা যেহেতু ফার্স্ট ক্লাস এই জন্য অত ডিটেলসে যাই নাই, বাট ইনশাল্লাহ উই উইল গো টু দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দিস টপিক। এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি, আমার এই ভিডিওটাও দিয়ে দিচ্ছি।